হ্যালো, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? যাই হোক, এডু পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমাদের ক্লাস কি? বিজ্ঞান ক্লাস। তবে বলো তো আজকে আমাদের ক্লাসের মোস্ট ইন্টারেস্টিং পার্ট কোনটা? এনি আইডিয়া? বলো, আজকে আমাদের ক্লাসের মোস্ট ইন্টারেস্টিং পার্ট কোথায়? তোমরা কি ব্যাপারটা সম্পর্কে জানো? কিছুটা হলেও কি জেনেছো? আই এম ফাইন। হাউ আর ইউ ম্যাম? আলহামদুলিল্লাহ, আই এম অলসো ফাইন। হোয়াট অ্যাবাউট ইউ? অনেকদিন পরে আপনার ক্লাস, অনেকদিন পরে। কি জানি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বলো, আজকের মোস্ট ইন্টারেস্টিং পার্ট না, এখন না, এটা জানাবো। তোমরা আরেকটু জয়েন হও সবাই। অন্তর স্যার আসবে। আসলে কে বলেছে অন্তর স্যার আসবে? আমাকে ভালো লাগছে না। আল্লাহ, থাক, তোমার ক্লাস নিব না, অনেকদিন পরে আপনার ক্লাস। ওকে, দেখি কি অবস্থা। সব কতজন জয়েন করেছো? মাত্র 28। আচ্ছা, তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে পড়ি। আর বলো, আজকে আমরা কোন পড়াটা পড়বো? সালোক সংশ্লেষণ। ওকে, হ্যাঁ, সালোক সংশ্লেষণ অবশ্যই ইন্টারেস্টিং পার্ট, বাট আমাদের আরো একটা ইন্টারেস্টিং পার্ট আছে। শুধু ইন্টারেস্টিং না, আই হোপ তোমরা ক্লাসটা অনেক বেশি এনজয় করবে, আর আজকের ক্লাস থেকে আসলে তোমরা অনেক বেশি বেশি কিছু শিখতে পারবে। ওকে, আসসালামু আলাইকুম মিস, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা সবার? সাদাকাত। আচ্ছা, দেখি আমাদের দুইজন হ্যান্ড রেজ করেছে, তারা কি বলতে চাই? ওকে, বক্স নেই, কমেন্টস করতে বলেন। আচ্ছা দেখি হ্যান্ড রেজ করলে আসলে হচ্ছে না, তোমরা একটু কমেন্টস করো তো। কুইজ নাকি? কুইজ তো প্রতিদিনই হয়, বললাম না, ইন্টারেস্টিং মানে নতুন কিছু, ইউনিক কিছু। ম্যাম চ্যাটের উপরে একটা মুক্তি ম্যাম অন্তঃস্থল লেখা আছে, মনে ভুল করে লিখে ফেলছে, আমি তো জানি না। এসব তো কাজ আমি করি না, শুধু ক্লাস নেই। দেখি কি অবস্থা। আসো আসো আসো, সবাই জয়েন হওয়ার পর আজকের ক্লাসে। তো আজকের ক্লাসের মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে উই ওয়ান্ট টু ওয়েলকাম our অন্তর স্যার টু আওয়ার ক্লাস। ওকে, ফিলিং ভিআইপি। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা। ওদের ক্লাস হয়েছে আমার, মানে এমনি নর্মাল এরকম, বাট এইভাবে বোর্ডে অনেকদিন পর ক্লাস নেওয়া হয়। জেনারেলি 8, 9, 10 ক্লাস নেওয়ার কারণে ওদের সাথে ক্লাসগুলো একটু কম হয়। আশা করি তোমরা সবাই ভালো আছো। বলো, তোমরা কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে? সামনে তো পরীক্ষা, আসলে কি ফিল করতেছে এখন এই মোমেন্টে? কি অনুভব হচ্ছে জাস্ট এই মোমেন্ট, এই সময়টাতে তুমি কি ভাবতেছো? ক্লাসটা যে করতে আসছো, খাতা কলম নিয়ে বসছো কিনা, এবং তোমার চিন্তা ভাবনাটা আসলে কি? ক্লাস করতে যারা আসছো, প্রথম কথা হইতেছে খাতা কলম নিয়ে বসতে হবে, নোটবুকস নিয়ে, ঠিক আছে? তাইলে নোটবুক নিয়ে বসার পরে আমরা যে ক্লাসটা নিব, অ্যাকচুয়ালি ক্লাসটা মুক্তি ম্যামে নিবে। মূলত আমার আসার উদ্দেশ্যটা হচ্ছে যে একটু দেখা যে তোমরা ক্লাসগুলো কতটুকু মনোযোগ দিয়ে করো, এবং মুক্তি ম্যাম ক্লাসে যা পড়াবে আমি আসলে সেটা কতটুকু বুঝতে পারি। তো আমি যদি বুঝতে পারি তাহলে বুঝবো তোমরাও বুঝতে পারছো, ঠিক না? কারণ তোমরা যেহেতু আমার স্টুডেন্ট, সো তোমরা কতটুকু বুঝতে পারবা সেই বিষয়ে তো আমার আইডিয়া আছে, ঠিক না? তো যাই হোক, এখন বলো তোমাদের সারপ্রাইজটা কেমন লাগলো। দেখি আমাদের হুমায়রা জানিয়েছে সারপ্রাইজ। ওকে, বাকিদের কি অবস্থা? সাদাকাত অনেক ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আরমান, আমার নাম নিন। জি, আরমান, ঠিক আছে, নাম নিয়ে নিলাম। আচ্ছা, অনেক ভালো। ওকে, সাইদা বলেছে দ্যাটস অসাম। ওকে, আফনান, থ্যাংক ইউ। ওকে, আই shocked to see you. It's my feeling now. Your surprise is awesome. থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা সময় নষ্ট না করি, আমরা ক্লাসে চলে যাই। মুক্তি ম্যাম ক্লাসটা নিবেন, অ্যান্ড এখানে কিছু ইন্টারেস্টিং পার্ট আছে। আমি ক্লাসেই থাকবো, এখানে থাকবো। ক্লাসটা আমি দেখবো, শুনবো, বুঝবো। তোমরাও সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে? যেন এই ক্লাস নিয়ে পরবর্তীতে তোমার আর কখনো কোনো সমস্যা না হয়। এবং মুক্তি ম্যাম ক্লাসটা নেওয়ার মাঝে মাঝে আমি কিছু মুক্তি ম্যামকে কোশ্চেন করবো, মুক্তি ম্যাম আমাকে কিছু কোশ্চেন করবে, যে যতটুকু যাকে আটকাইতে পারি। ব্যাপারটা কিন্তু আবার এরকম না যে আমরা কম্পিটিশন করতেছি। But it's very hard day for us, like me কে and কাকে you. আটকাইতে পারে, And ঠিক আছে? স্যার হচ্ছে আজকে কি করবে? আমাদের সুপারভাইজ করবে, প্লাস সবকিছু দেখাশোনা করবে। যদি কেউ খারাপ করে স্যার, এবং আপনি পড়ানোর পর কিন্তু আমি ওদের সেখান থেকে কোশ্চেন করব, দেখবো ওরা আসলে কতটুকু বুঝছে। ম্যাম আমার নাম আরোয়া। ওকে আরোয়া। ও আরোয়া, হ্যাঁ, নিয়ে নিলাম নাম। ওকে, ডান। তাহলে আমরা স্টার্ট করি, ঠিক আছে? ওকে, চলো তাহলে শুরু করি। যেহেতু আজকে ক্লাসটা কি করছে, আমাদের উপরে একটা মনিটর সিস্টেম রাখা হয়েছে, আমাদের মনিটরিং করা হবে।
আজকে আমরা খুব ভালো করে ক্লাস করব, প্রত্যেকটা ক্লাস নোট করব। আর হ্যাঁ, আজকে কিন্তু নোট সবাই সাবমিট করবা গ্রুপে, প্লাস কি আছে ওগুলো তো হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্কটা করে সাবমিট করতে হবে। তো চলো আমরা শুরু করি। যেহেতু আমাদের সাথে যে ডিয়ার অন্ত স্যার আছেন, সাথে কি আমি আছি, সাথে কি আছে এডু পরিবার। তাহলে দেখো, আমাদের আজকে পড়ার বিষয় ছিল সালোক সংশ্লেষণ। এখন বলো সালোক সংশ্লেষণ বলতে কি বুঝো তোমরা? এনি আইডিয়া? যদি তোমরা না বুঝো তোমরা কিন্তু অন্ত স্যারের থেকে হেল্প নিতে পারো কমেন্ট বক্সে, কারণ এখন পুরো কমেন্ট বক্স চ্যাট বক্স কার আন্ডারে? অন্ত স্যারের আন্ডারে। সো তোমরা তার থেকে হেল্প নিতে পারো। এখন বলো সালোক সংশ্লেষণ বলতে কি বুঝো? দেখো, সালোক সংশ্লেষণ, যখন আমরা এই কথাটা বলছি সালোক সংশ্লেষণ, এখানে আমরা তিনটা ওয়ার্ড মেনলি পাচ্ছি। কি কি? সালো, সালো বলতে কি? সালো, আচ্ছা সা একটা, একটা আলো, আর একটা সংশ্লেষণ। কি পাচ্ছি? সা একটা, সা, এরপরে কি পাচ্ছি? আলো, আর এটা কি? সংশ্লেষণ। তিনটা ওয়ার্ডস পাচ্ছি, বা এটাকে আমরা কম্বাইন করতে পারি দুইটা ওয়ার্ডে। কয়টা ওয়ার্ডে? ওয়ান, একটা হচ্ছে কি সালোক আর সংশ্লেষণ, দুইটা ওয়ার্ডে এটাকে আমরা কম্বাইন করতে পারি। তাহলে শালক বলতে কি বোঝাচ্ছে? শালক বলতে মেনলি বোঝাচ্ছে ফটো। কি? ফটো, ফটো বা আলো। এখন তোমরা একটা কথা বলো আমাকে, আমরা মোটামুটি সবাই মোবাইল ফোন ইউজ করতে জানি, মোবাইল ফোনের ইউজ সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আছে। ধরো আমি যখন একটা ফোন থেকে কি করি, আমরা সবাই ছবি উঠাতে পছন্দ করি, পছন্দ তো করো। আমরা যখন একটা ছবি উঠাই কি হয়, একটা ক্যামেরাটা অন করি এবং ক্যামেরাতে কি থাকে? আলো পড়ে। কি পড়ে? আলো পড়ে। আলো যদি আলোটা না থাকতো ছবি কি উঠতো? ধরো আমার আশেপাশে এখন আলো আছে, এই জন্য আমরা একটা পিকচার ক্যাপচার করতে পারবো। বা এনি চান্স যদি সে আলোটা না থাকতো তাহলে কিন্তু আমরা সেই পিকচারটা ক্যাপচার করতে পারতাম না। এই যে বলছে কি ফটো উঠানো, এই কথা থেকে কিন্তু ফটো মিন্স আলোটা বোঝায়। তাহলে ফটো কি? আলো। সংশ্লেষণটা কি? সিনথেসিস। কি? সিনথেসিস। সো বেসিক্যালি ফটো এবং সিনথেসিস এই দুটো শব্দ থেকে এসেছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। এখন আমরা যদি জিজ্ঞেস করেছি তোমাদের কি সালোক সংশ্লেষণ বলতে কি বোঝায়, তো দেখি কে কেমন অ্যান্সার দিয়েছো। উদ্ভিদে যেভাবে খাদ্য তৈরি করে সেই প্রসেস। ওকে, ভেরি গুড। ওকে, খুবই সুন্দর হয়েছে। লাবিবা বলেছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ সবুজ অংশ। লাবিবা একটা কথা উল্লেখ করেছো, সবুজ অংশ। এটার উপরে লাস্টে আমরা একটা আলোচনা করব, ঠিক আছে? একটু রিমাইন্ডার দিয়ে রাখলাম, সবুজ অংশ। এখন দেখো পরে কে বলেছে? সাইদা বলেছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া উদ্ভিদের সবুজ অংশ। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবারটা খুবই খুবই ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষণ বলতে কি বোঝায়। দেখো প্রথমত যে কথাটা সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। কি প্রক্রিয়া? আসো দেখি, জৈব রাসায়নিক। জৈব রাসায়নিক মানে এখানে জৈব এবং রসায়ন, জীববিজ্ঞান এবং রসায়ন এই দুইটা কাজই কি এখানে করবে, জৈব এবং রাসায়নিক। জৈব রাসায়নিক কি? এটা একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া বা প্রসেস? প্রক্রিয়া। তাহলে উদ্ভিদ জৈব রাসায়নিক প্রক্রিয়া যখন খাদ্য প্রস্তুত করবে, কি করবে? খাদ্য প্রস্তুত করবে। কি প্রক্রিয়া? জৈব রাসায়নিক প্রক্রিয়া। তো আমরা যখন সংজ্ঞাটা লিখবো আমাদের কি মনে রাখতে হবে? প্রথম যেটা সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া এবং এর কাজ কি? খাদ্য তৈরি করা। এতটুকু লিখলেই বা এতটুকু বুঝলেই কিন্তু সালোক সংশ্লেষণ পাঠটা শেষ। ওকে, তাহলে এটার প্রধান কাজ কি? খাদ্য প্রস্তুত করা। এখন এই খাদ্য প্রস্তুতটা কে করে? অবশ্যই উদ্ভিদ। কে করছে? উদ্ভিদ, মানুষ বা অন্য কোনো জীব বা প্রাণী না। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আজকে আমাদের চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম যে সালোক সংশ্লেষণটা কাকে বলে।
এইবার দেখো, এখন আমরা আমাদের বইয়ের পড়ার একদম ডেপথে ভেতরে চলে গিয়েছি। ঠিক আছে, এখন বলো, এই যে বললাম সালোক সংশ্লেষণ নিয়ে, এর মধ্যে কারো কোনো কোশ্চিন আছে? কাউকে কিছু বলতে হবে? আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা দেখো, ওকে, তাহলে আমরা একটু এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটা একটু একটা ফ্লো চার্টের মধ্যে প্রথমে দেখি। কি চার্ট? এটাকে বলে ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা কি কি ইন্ডিকেট করে? এই ফ্লো চার্টটা প্রথমে তো ইন্ডিকেট করে সূর্য। সূর্য থেকে কি পাচ্ছি আমরা? তাহলে সূর্য থেকে কি নিচ্ছে? আলো। আমরা বলেছি যে সালোক সংশ্লেষণ যে নামটা, সেখানে কি আছে? আলো আছে বা ফটো আছে। তাহলে সূর্য থেকে কি নিচ্ছে? আলো। আলো কেমন হয়? এভাবে ধরে সূর্য থেকে আলোটা নিচ্ছে। এরপরে উদ্ভিদের পাতা। কিসের পাতা? উদ্ভিদের পাতা। আমরা জানি কি যে এটা একটা যদি উদ্ভিদ হয়, এই যে অংশটা উদ্ভিদের পাতা। এবং আরো একটা উল্লেখ করেছে সবুজ প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। তার মানে কি? উদ্ভিদের সবুজ অংশ। তাহলে উদ্ভিদের যে অংশটা সবুজ না, সে অবশ্যই সালোক সংশ্লেষণ করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি পারবে নাকি পারবে না? হিয়ার ইজ এ বিগ কোশ্চেন। এটা আমাদের অন্তর স্যার প্রশ্নটা অ্যানসার দিবে, আমরা স্যারের থেকে এটা জানবো। ঠিক আছে, এখন দেখো, তাহলে কে করছে এটা? উদ্ভিদের পাতা বা সবুজ অংশ। কি সবুজ অংশ। এরপর দেখো, মাটি থেকে পানি। মাটি কোথায় থেকে পানি নেবে? পানি কিন্তু আমরা জানি জলীয় বাষ্পে অনেক পানি আছে, তাই না? আমাদের যে বায়ু আছে, বায়ুতে কি আছে? জলীয় বাষ্প, যেখানে পানি উদ্ভিদ নিতে পারে, কিন্তু সেখান থেকে না নিয়ে কোথায় থেকে নিচ্ছে? মাটি থেকে। যখন আমরা এই জিনিসগুলো পড়বো, একটু ইন্ডিকেট করবো বা ভালো করে দেখবো যে আসলে কি বলছে। মাটি থেকে। মাটি থেকে কি? পানি। এরপরে দেখো, কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস আছে, কি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে সংকেত কি? CO2। এই যে গ্যাসটা, সেটা নিচ্ছে কোথায় থেকে? বাতাস থেকে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোথা থেকে নিচ্ছে? বাতাস থেকে। এটা কোথায় থেকে? বায়ু। পানি নিচ্ছে মাটি থেকে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিচ্ছে বাতাস থেকে। এরপরে হচ্ছে এই যে প্রসেসটা, এখানে কি করবে? একটা প্রসেস ঘটাবে। তাহলে এখানে একটা ইকুয়েশন তৈরি হয়। কি করে? একটা ইকুয়েশন মেক করে। এই ইকুয়েশনটাকে কি বলছে? এই ইকুয়েশনটা হচ্ছে, ধরো সূর্য কি? সূর্য, সূর্য থেকে কি? সূর্যের আলো। তারপরে কি আছে? পানি, H2O। এটা কোথা থেকে? মাটি থেকে। এরপর বাতাস থেকে কি নিচ্ছে? কার্বন ডাই অক্সাইড। এই তিনটা জিনিস নিচ্ছে এবং এসব কিছুতে হেল্প করছে কি? উদ্ভিদের প্লাস্টিড বা সবুজ যে অংশটা, প্লাস্টিড। এই যে এই কয়টা জিনিস মিলে একসাথে বিক্রিয়া করবে। কি করবে? বিক্রিয়া করবে। যে বিক্রিয়াটা করছে, এটাকে বলছে কি? রসায়ন বা রাসায়নিক। আর যে এই যে উপাদানগুলো, এগুলো কি? জৈব বা জীববিজ্ঞানের অংশ। ঠিক আছে, এখান থেকে একটা প্রোডাক্ট উৎপন্ন হবে। কি হবে? একটা প্রোডাক্ট। যেমন আমরা আলু, ডাল, চাল, তেল, লবণ সবকিছু মিলিয়ে কি করে একটা খিচুড়ি রান্না করি। একটা খিচুড়ি কি? এখানে একটা প্রোডাক্ট। ঠিক এইভাবেও এখানে একটা প্রোডাক্ট উৎপন্ন হবে, যেটাকে কি বলে? গ্লুকোজ। গ্লুকোজ, এটা সংকেত আছে একটা। এই গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এই যে প্রোডাক্টটা উৎপন্ন হলো এতগুলো জিনিস থেকে, এইটাকে বলছে কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আন্ডারস্ট্যান্ড? কঠিন কিছু আছে? আবার বলতে হবে? দেখি, এনি প্রবলেম? দেখি কারো কোনো প্রবলেম আছে কিনা। ইয়াফি আসসালামু আলাইকুম। আরো বলছে নো ম্যাম। ওকে, ভেরি গুড। হিয়া বলেছে মিস নোট লিখতে দেন। হ্যাঁ লিখো, এই যে প্ল্যাটফর্ম ফাঁকা আছে, নিয়ে নাও। এরপরে সাইদা, নো প্রবলেম। ওকে, ভেরি গুড, আই নো। ওহি বলেছে ইয়েস। ইয়েস বলতে কি মিন করেছো? প্রবলেম অর নো প্রবলেম? কৃষ্ণা বলেছে নো। ওকে। হিমেল বলেছে নো মিস, ভেরি গুড। আরিশ বলেছে নো ম্যাম। নাবা ময়মনসিংহ বলেছে নো। আচ্ছা, আমি জানি কারো প্রবলেম থাকবে না, কারণ তোমরা খুবই ভালো স্টুডেন্ট। আমি জানি তোমরা খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারো। এইভাবে বোঝানোর পরে ইনশাআল্লাহ কারো কোনো প্রবলেম থাকার কথা না। আর যদি প্রবলেম থেকে থাকে, আমাদের সাথে কে আছে? অঙ্ক স্যার আছে, আমরা স্যারকে জিজ্ঞেস করবো।
এখন দেখো আমাদের কাজ ছিল কি এই পর্যন্ত, এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা আসলে কি, এই গ্লুকোজটা একটা শর্করা জাতীয় খাবার। তাহলে গ্লুকোজ কি? গ্লুকোজ শর্করা জাতীয় খাবার, যেটাকে বলে কার্বোহাইড্রেট। তো আমরা এমসিকিউ এর জন্য এটা মনে রাখবো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্যটা উৎপন্ন হয় তার নাম গ্লুকোজ এবং সেটি একটি শর্করা জাতীয় খাবার। দ্যাটস ইট। বাকিগুলো আমরা স্কিপ করলাম আপাতত। বাকি অংশটা, এই যে এই অংশটা, এটা আমরা স্কিপ করলাম কারণ আমাদের উপরের অংশটুকুই দরকার। আন্ডারস্ট্যান্ড? চলো, যদি নোট করা হয়ে যায় আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। চলে গেলাম। এই যে দেখো আমরা এতক্ষণ যে বকবকটা করলাম, এই বকবকের অ্যান্সার পরবর্তী স্লাইডে কিন্তু আছে। আমরা অনেক বেশি অ্যাডভান্স, এই জন্য আমরা আগে আগে বলে ফেলেছি। তো তোমরা যদি অ্যাডভান্স হতে চাও অবশ্যই থাকতে হবে কোথায়? এডু পরিবারের সাথে। ঠিক আছে? দেখো সালোক সংশ্লেষণ কি সেটার অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এখন আমরা একটু ডেফিনেশনটা জানি, যদিও ডেফিনেশন সম্পর্কে তোমরা বলে ফেলেছো যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কি করে উদ্ভিদের সবুজ অংশ সূর্যের আলো, কিসের অংশ? সবুজ অংশ সূর্যের আলো, পানি, কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে গ্লুকোজ, কি গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে ও অক্সিজেন উৎপন্ন করে। দেখো এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, তাহলে কি হবে? খাদ্যের সাথে কিন্তু অক্সিজেন উৎপন্ন হবে। বুঝতে পেরেছো? কি হবে? খাদ্যের সাথে অক্সিজেন উৎপন্ন হবে, তাকে সালোক সংশ্লেষণ বলে। তাহলে যদি বলা হয় যে সালোক সংশ্লেষণের মেন উপাদানগুলো কি কি, কি কি বলো তো? গেস করতে পারবে কি কি আছে? উপাদানগুলো কি কি? চলো আমরা তাহলে একটু অন্তর স্যারকে কষ্ট করাই নেই, যে আমরা যে এতক্ষণ পড়লাম সাথে কিন্তু অন্তর স্যার পড়েছে, এই উপাদানগুলো কি কি আমরা একটু অন্তর স্যার থেকে দেখে নেই। তো ঠিক আছে অন্তর স্যার তাহলে আমাদের লিখে দিক যে সালোক সংশ্লেষণের উপাদানগুলো কি কি। আচ্ছা, ওকে। তো আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে তুমি এই ব্যাপারটা আমরা যদি এভাবে চিন্তা করতে পারি, ধরো আমরা প্রত্যেকে কি করি? খাবার খাই, ঠিক না? খাবার না খাইলে তো আমাদের কি আসে না? এনার্জি আসে না, শক্তি আসে না। এই খাবারটা, আমরা যে খাবারটা খাই সেটা রান্না হয় কই? আমাদের রান্নাঘরে। ওকে। এবং তুমি যেই খাবারটা খাবা রান্নাঘরে, যখন রান্নাটা হয় সেই রান্না করার জন্য কিন্তু কিছু ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হয়, চাল ডাল তেল লবণ যাই লাগুক। তো গাছের ক্ষেত্রে এখন আমি না হয় ধরো যে কথা হইতে তুমি হয়তো বললা যে স্যার আপনি আমার বাসায় আসা খায় যান, ঠিক আছে আমি তোমার বাসায় গিয়ে খেয়ে আসলাম, বা তোমাকে বললাম যে তুমি আমার বাসায় আসো বা এডু পরিবারে আসো খেয়ে যাও, তুমি খেয়ে গেলে, এসে কোনো সমস্যা নাই। গাছের এখন গাছে বলা হয় যে তুমি আসো এডু পরিবারে বা তুমি যাও ওর বাসায়, ও তো যেতে পারবে না, ও তো মুভ করতে পারে না, ও একটা জায়গাতে ফিক্স থাকে। দ্যাট মিনস ওর জন্য একটা ফিক্স জায়গা আছে যেটাকে বলা হয় গাছের রান্নাঘর, যে জায়গাটাতে গাছ কি করে? রান্না করে। এবং কোন জায়গাটাতে রান্না হয়? সেই জায়গাটা হইতেছে পাতা। সেই জায়গাটা কি? পাতা। তাহলে গাছের রান্নাঘর কোনটা? পাতা। এখন রান্না করতে গেলে কিছু তো মশলা দরকার হয়, এটা সেটা দরকার হয়। এখন গাছ যেই জিনিসগুলা ব্যবহার করে এই রান্নাঘরে, মূলত সেইগুলাই হচ্ছে গাছের কি বলে উপাদান, ম্যাটেরিয়ালস। এখন গাছ যে জিনিসগুলা ব্যবহার করে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হইতেছে কি বলতো? রান্নাটা হইতেছে রান্নাঘরে, সেই পাতার মধ্যে একটা ব্যাপার থাকে যেটাকে বলা হয় ক্লোরোফিল। কি বলা হয়? ক্লোরোফিল। মূলত তোমরা এই যে ম্যাম একটু আগে পড়াইলো, এই যে বলতেছিল উদ্ভিদের সবুজ অংশ, সবুজ অংশ, বারবার কিন্তু একটা কথা আসছে যে উদ্ভিদের সবুজ অংশ, এবং নাম আসছে হচ্ছে প্লাস্টিড। এইটা তুমি উপর ক্লাসে উঠলে পাবা, 8-9 পাবা। মূলত এই প্লাস্টিড কয়েক রকমের হয়ে থাকে, তার মধ্যে একটা প্লাস্টিডের নাম হইতেছে ক্লোরোপ্লাস্ট। কি নাম? ক্লোরোপ্লাস্ট। এবং সেই ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, এইটা হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষণে হেল্প করে, কি? ক্লোরোফিল। দেন তুমি আসো আর কি লাগবে? এরপরে লাগবে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড, যেটা কই থেকে পাবে? বাতাসে হিউজ পরিমাণে আছে। এরপরে আর কি লাগবে? সবচেয়ে ইম্পর্টেন্ট, সূর্যের আলো। রান্না করতে হিট দেওয়া লাগে না? রান্নাকে এমনি এমনি রান্না হয়, তো হিটটা কই থেকে পাবে? সূর্যের আলো থেকে পাবে। কই থেকে পাবে? সূর্যের আলো। এবার ওই যে মুক্তি ম্যাম বললো না যে কি রান্না করছে? খিচুড়ি। ঠিক আছে, এখন খিচুড়ি রান্না করছে, এর ক্ষেত্রে এই ম্যাটেরিয়ালস গুলোকে রান্না করার ফলে কি উৎপন্ন করে? উদ্ভিদ তার রান্নাঘরে এই ম্যাটেরিয়ালস গুলো ইউজ করে। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং জিনিস লাগে, পানি লাগবে মাস্ট। 4টা ম্যাটেরিয়ালস। ওকে, দেন এই 4টা ম্যাটেরিয়ালস কে ইউজ করে উদ্ভিদ খিচুড়ির জায়গায় যে জিনিসগুলো রান্না করে সেটা হচ্ছে এই যে
এটা হচ্ছে C6H12O6, ঠিক এভাবেই লিখতে হবে, ঠিক আছে? এইটার নাম কি মনে রাখবা, এটার নাম হচ্ছে গ্লুকোজ। এটার নাম কি? গ্লুকোজ। এই গ্লুকোজ উৎপন্ন হয়, সাথে অক্সিজেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? অক্সিজেন। তাহলে রান্না বান্না করে সে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করলো। এখন যেটা বিষয় মজা, সেটা হচ্ছে এই অক্সিজেনটাই কিন্তু আমরা কি করি? গ্রহণ করি, এবং গ্রহণ করে বেঁচে থাকি। এখন ধরো গাছ যদি চিন্তা করে যে আজকে থেকে রান্না বান্না বন্ধ, গাছ চিন্তা করলো আজ থেকে রান্না বান্না বন্ধ, খাবো না, তাইলে জাস্ট চিন্তা করো, তো রান্না বান্না বন্ধ করে দিলে কি হবে? অক্সিজেন উৎপন্ন হবে না। তাইলে তোমার আর আমার পক্ষে কি সম্ভব এই এডু পরিবার এখানে বসে ক্লাস নেওয়া? সম্ভব না, ঠিক না? ওকে, ডান, এই পর্যন্ত। ম্যাম ঠিক আছে না? ওকে, থ্যাংক ইউ অফিসার স্যার। অফিসার অনেক ভালো পড়িয়েছে এবং অনেক ভালো বুঝাতে পেরেছে। যে উপাদানগুলো দরকার হয় সেগুলো সম্পর্কে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছে। এর মাঝে একটা কোশ্চেন ছিল যে জৈব রাসায়নিক প্রক্রিয়াটা কি, বা জৈব রাসায়নিক বলতে কি বোঝায়? এই যে দেখো, অন্তঃস্যার এখানে কিছু উপাদানের নাম বলেছে, ক্লোরোফিল, কার্বন ডাই অক্সাইড, সূর্যের আলো, পানি। আমরা জৈব উপাদান কোনগুলো বলি? যেগুলা ডিসপোজাল হয় বা ভেঙে যায়, কি হয়? পচে যায়। এখন ধরো ক্লোরোফিল, এটা কি? ক্লোরোফিল আমরা কোথায় থেকে পাই? ক্লোরোফিল পাই আসলে উদ্ভিদ থেকে। কোথায় থেকে? উদ্ভিদ থেকে। উদ্ভিদ থেকে কি পাচ্ছি? ক্লোরোফিল। তো যে বস্তু বা যে জিনিসগুলো আমরা উদ্ভিদ থেকে স্বাভাবিকভাবে পেয়ে থাকি সেগুলো কি? জৈব উপাদান। এবং এখানে কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি? রাসায়নিক উপাদান। তাহলে আমরা বলতে পারি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় জৈব এবং রসায়ন, এটা কি? উদ্ভিদ কি? জৈব। জৈব এবং রসায়ন বা জৈবিক এবং রাসায়নিক দুই ধরনের উপাদানই ব্যবহার করা হয়, এবং রিঅ্যাকশনটা কি হয়? রাসায়নিক একটা বা কেমিক্যাল একটা রিঅ্যাকশন হচ্ছে। এই জন্য বলছে এটাকে জৈব রাসায়নিক প্রক্রিয়া। এবং এর ফলে যে প্রোডাক্ট গুলো উৎপাদন হচ্ছে, অক্সিজেন কি? অবশ্যই কি রাসায়নিক, বা অক্সিজেন আমরা জানি যেটা বায়ুতে থাকে, যেটা গ্যাস, আর গ্যাস কি? একটা মানে রসায়নের একটা উপাদান। আবার কি হচ্ছে? খাদ্য। গ্লুকোজ কি? গ্লুকোজ অবশ্যই জৈব উপাদান। তো জৈব এবং রসায়ন দুই যে উপাদানগুলো সেগুলো ব্যবহার করেই কিন্তু যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে, এবং শেষে যে প্রোডাক্টটা উৎপাদন হচ্ছে সেটাও কি? একটা জৈব উপাদান, একটা রাসায়নিক উপাদান। এই জন্য আমরা এই প্রক্রিয়াটাকে বলছি জৈব রাসায়নিক প্রক্রিয়া। ওকে, গট ইট? এখন বলো, এই যে আমরা যেটা পড়ালাম, এখান থেকে আর কোনো কোশ্চেন আছে? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় না যে খুব ভালোভাবে বুঝলে। খুবই ভালো, খুব ভালো মতো বুঝতে পেরেছো। ম্যাম, প্লিজ রিমুভ রাইটিং ফ্রম দ্য নেম অফ ফুড টু নোট ডাউন। ফুড থেকে কোনটা রিমুভ করব বুঝি নাই। তোমার মতে এটার উপর স্ক্রিনশট নিয়ে নাও। চলো, এখন আমরা দেখো, আমরা কিন্তু অ্যাডভান্স পড়িয়ে ফেলছি। এখানে আছে সালোক সংশ্লেষণ উপাদান, কিন্তু আমরা কিন্তু আগে এটা শেষ করে এসেছি। তাহলে আমরা একটু নিজেকে যাচাই করি যে আসলে অন্তঃস্যার যেটা বললো সেটা কি ঠিক বলেছে নাকি ভুল বলেছে। কারণ আমরা কি জানি, মানুষ মাত্রই ভুল করতেই পারে। তো চেক করি আমরা যে আসলে উপাদানের সম্পর্কে অন্তঃস্যার ঠিক কথা বলেছে কিনা। অ্যাকর্ডিং টু ইওর টেক্সট বুক কি আছে? সূর্যলোক। প্রথম উপাদান কি? সূর্যলোক। সূর্যলোক থেকে কি পায়? আলোর শক্তি সরবরাহ করে। সূর্যলোক থেকে আলো পাচ্ছে। কি পাচ্ছে? আলো। এটা কোথা থেকে পাচ্ছে? সূর্যলোক থেকে। এই যে এটা ধরো, এটা সূর্যলোক, এখান থেকে আলো পাচ্ছে। এরপরে কি? পানি। অন্তঃস্যার এটার কথা বলেছে না? পানি। পানি কোথা থেকে পায়? মূল রোম, মাটি থেকে শোষণ করে। উদ্ভিদের যে অংশটা, ধরো এটা হচ্ছে উদ্ভিদের অংশ, আমরা জানি এটা একটা উদ্ভিদের অংশ। উদ্ভিদের শিকড় আছে না? এই যে শিকড়টা থেকে এখানে অনেকগুলা শাখা প্রশাখা আছে, এবং এর মানে একটা শিকড়ের যে প্রধান মানে সামনের যে অংশটা সেটাকে বলছে মূল রোম। এইটার মাধ্যম দিয়ে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করছে। এরপরে কি বলেছে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ সরাসরি পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে প্রবেশ করে। এই যে এটা যদি উদ্ভিদ একটা পাতা হয়, এখানে অনেক ছোট ছোট ছিদ্র থাকবে। কি থাকবে? রন্ধ্র বা ছিদ্র, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু আমরা যদি মাইক্রোস্কোপ ইউজ করি তখন সেটা দেখতে পাবো। এই যে ছিদ্রগুলো আছে এগুলোকে বলে পত্ররন্ধ্র। এবং আমরা কি জানি যে এখানে বায়ু আছে। কি আছে? একটা বায়ুমণ্ডল আছে। বায়ুমণ্ডলের মধ্যে থেকে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে।
CO2 কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা এই যে পাতার যে ছিদ্র আছে বা পত্ররন্ধ্র আছে তার মধ্যে দিয়ে উদ্ভিদ তার কোষের মধ্যে নিয়ে নেয়। তাহলে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে পাচ্ছে? পত্ররন্ধ্র দিয়ে প্রবেশ করে। লাস্টলি কি আছে দেখো, ক্লোরোফিল। কি আছে? ক্লোরোফিল। এই যে ক্লোরোফিল সেটা কোথায় থাকে? পাতার যে সবুজ অংশ বা সবুজ রঞ্জক তার মধ্যে অলরেডি ন্যাচারালি এই ক্লোরোফিলটা থেকে যায় এবং এর মাধ্যমে কিন্তু ক্লোরোফিল দিয়েই সূর্যালোক থেকে আলোটা শোষণ করছে পাতা। তাহলে একটু যদি কোশ্চেন আসে তোমাদের, খ নাম্বার একটা কোশ্চেন আসে, ধরো খ নাম্বারে কোশ্চেন কি এসেছে, উদ্ভিদ সূর্যের আলো কিভাবে ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পাদন করে? বলতে পারবো না যে পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে যে রন্ধ্রটা আছে এর এর মধ্যে কি আছে? ক্লোরোফিল আছে বা সবুজ অংশ কি আছে? সবুজ রঞ্জক বা ক্লোরোফিল আছে। সেই অংশটা সূর্যের আলোটা ক্যাপচার করে বা শোষণ করছে। এই প্রক্রিয়ায় যে আলোটা আসছে সেখানে পানি, কার্বন ডাইঅক্সাইড মিলে গ্লুকোজ উৎপাদন করছে এবং এই প্রক্রিয়াটাকে বলছে কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। ওকে, আন্ডারস্ট্যান্ড? এনি ডাউট? এখন এখানে কোশ্চেন আসতেই পারে যে মাটি থেকে উদ্ভিদ মূল রোগের মাধ্যম দিয়ে কি করছে? পানি নিচ্ছে। কি নিচ্ছে? H2O। তাহলে যে উদ্ভিদগুলো সবসময় পানিতেই থাকে, সেখানে মাটি নাই, তাহলে তারা পানিটা কিভাবে নেবে? কোশ্চেন এসেছে কি? ধরো জলজ উদ্ভিদের ক্ষেত্রে তাহলে কি ঘটনা ঘটবে? জলজ উদ্ভিদের ক্ষেত্রে তো মাটি নাই, তারা সবসময় পানিতেই বাস করে। এক্ষেত্রে যে ঘটনা ঘটবে, দেখবে জলজ উদ্ভিদগুলো কেমন হয়? পানিতে তারা কিভাবে থাকে? ভাসমান অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? ভাসমান। এবং সেই উদ্ভিদগুলো একটু পাতলা টাইপের হয়, তার মানে তাদের মধ্যে অনেক ফাঁপা জায়গা আছে এবং এই যে ফাঁপা জায়গাগুলো আছে, এই ফাঁপা জায়গাগুলোতে কিন্তু অনেকগুলো রন্ধ্র আছে বা কাণ্ডে বা দেহতল যেটাকে বলছে, সেখানে অনেকগুলো ফাঁপা জায়গা আছে বা রন্ধ্র আছে। তার মাধ্যমেই উদ্ভিদ কি করছে? পানি থেকে পানিটা গ্রহণ করছে। খুবই সহজ। এখন দেখি আমরা যে স্থলজ উদ্ভিদ মাটি থেকে মূলরোম দ্বারা পানি শোষণ করে। ওকে, এটা কি গেল? 1 এক নম্বর গেল, স্থলজ উদ্ভিদ মাটি থেকে মূলরোম দ্বারা পানি শোষণ করে। কিন্তু নিমজ্জিত জলজ উদ্ভিদ মানে যারা পানিতে বাস করে বা যে উদ্ভিদগুলো পানিতে থাকে, উদ্ভিদগুলো দেহতল দিয়ে পানি সংগ্রহ করে। কিসের সাহায্যে? দেহতল। এখন যদি তোমাকে এমসিকিউ কোশ্চেনটা করে, পারা যাবে কি? আই থিংক পারা যাবে। এখন বলো, নোট কি ডান? তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। নো টিচার, লাবিবা বলেছে নোট ডান। ওকে, ঠিক আছে, নো কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। এরপরে দেখো যে সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা, এটা আসলে কোথায় হচ্ছে এটা একটু জানা দরকার। উদ্ভিদের দেহে হয়। উদ্ভিদের দেহে অনেকগুলো অংশ। একটা উদ্ভিদ, চলো একটু আমরা ছবি অঙ্কন করি। বলো তো তোমরা কি ভালো ড্রয়িং করতে পারো? ম্যাম এটা কি গাছ? বট গাছ। ঠিক আছে। এটা একটা বট গাছ, ঠিক আছে। তো ধর এই যে একটা উদ্ভিদ, এর মধ্যে কি আছে? এগুলো ধরো পাতার মতো একটা জায়গা। যাক ধরো নিচে পাতা, এগুলো পাতা আছে। আর উদ্ভিদের কাণ্ডটা কেমন হয়? কাণ্ডটা একটু ব্রাউনিশ টাইপের হয়, তাই না? আমরা সবাই জানি যে উদ্ভিদের যে কাণ্ডটা সেটা একটু ব্রাউনিশ টাইপেরই হয়ে থাকে। এই যে একটা উদ্ভিদ, এই উদ্ভিদে বলেছি যে এই উদ্ভিদই কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। কিন্তু এই উদ্ভিদের অনলি একটা অংশই কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটায়। সেটা কি? ধরো এই যে জিনিসটা, সেটা কি? পাতা। কি করে? পাতা। তাহলে সালোক সংশ্লেষণের স্থান যদি জিজ্ঞেস করা হয় খ নাম্বারে, বা তোমার ধরো গ নাম্বারে উদ্দীপক দিয়েছে, কি করেছে? গ নম্বরে একটা উদ্দীপক দিয়েছে, দিয়ে বলেছে যে উদ্ভিদের এমন একটা অঙ্গ আছে যে অঙ্গ কি করে? বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এখন তোমাকে গ নম্বরে প্রশ্ন করলো যে এই প্রক্রিয়াটার নাম কি এবং উদ্ভিদের কোন অংশ এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। কোশ্চেন আসতেই পারে, তাই না? আর আসার পসিবিলিটি অনেক বেশি। তখন তোমার প্রশ্ন উত্তরটা হবে এরকম যে হ্যাঁ, একটা উদ্ভিদের অনেকগুলো অংশ থাকে, তার মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অংশগ্রহণ করে যে অংশটি, তার নাম কি? পাতা। তখন তোমাকে ডেসক্রিপটিভ ওয়েতে সেটা লিখতে হবে। এখন দেখো এই যে পাতাটা কেন বলছি,
কারণ যখন আমরা পড়েছি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপাদানগুলো কি কি ছিল, একটা পড়েছি কি ক্লোরোফিল, মনে আছে? ক্লোরোফিল কি ছিল? ক্লোরোফিল। এই ক্লোরোফিলটা কোথায় থাকে? এই ক্লোরোফিলটা বেসিক্যালি থাকে পাতার মধ্যে। আমি ভালো ড্র করি না, আমার চিত্রকাণ্ড তো পচা, তো এটার দিকে তাকানোর দরকার নাই। তোমরা যেটা ভালো পারো তোমাদের সেটা করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে এই চ্যাপ্টার ভালো মতো পড়তে গেলে ড্রয়িংটা জানতে হবে। পরীক্ষার খাতায় ড্রয়িং আসে, ঠিক আছে? তাহলে দেখো যে সালোক সংশ্লেষণের স্থান হচ্ছে প্রধানত কি পাতা। দেখো এখন এই পাতাটার বৈশিষ্ট্য কেমন হবে? ম্যাম কুইজ আছে না? আজকে কুইজ নাই, তবে আজকাল একটা সেশন আছে, চলে যাবা না কিন্তু, থাকবা। তো এই যে পাতাটা, সে পাতার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। কি থাকতে হবে? বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? দেখো, পাতাটা অবশ্যই হতে হবে চ্যাপ্টা ও সম্প্রসারিত। চ্যাপ্টা মানে এই যে এই ধরনের এরকম চ্যাপ্টা হতে হবে, চিকন হলে চলবে না। ধানের পাতা হলে হবে না, বট গাছের পাতা হতে হবে। তার মানে কি ধান পাতায় হয় না? অবশ্যই হয়, কিন্তু চ্যাপ্টা যে পাতা সেখানে বেশি হয়। তাহলে এই যে চ্যাপ্টা ও সম্প্রসারিত, মোটা এবং বড়। কারণ এই পাতাগুলো সূর্যালোক বেশি গ্রহণ করে। কারণ দেখো, কারণ কিন্তু বলে দিয়েছি, তোমাদের একটু গুছিয়ে পড়তে হবে, গুছিয়ে লিখতে হবে। পরবর্তী, পাতার কোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে, যেটা বললাম এই যে ক্লোরোফিল। এটা কোথায় থাকে? পাতার কোষে। পাতার মধ্যে যে কোষগুলো আছে তার মধ্যে। পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকে। কি থাকে? পত্ররন্ধ্র মানে ছিদ্র থাকে, যা কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতে এবং অক্সিজেন নির্গমন করে। তাহলে পাতা কি করছে? পাতা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে কি? কার্বন ডাই অক্সাইড, এবং ছেড়ে দিচ্ছে কি? অক্সিজেন। মনে থাকবে? তাহলে পাতার কাজ কি মনে থাকবে? পাতার কাজ কি? পাতার চ্যাপ্টা লম্বা পাতায় কি হবে? চ্যাপ্টা ও সম্প্রসারিত পাতায় সূর্যের আলোটা বেশি কনজিউম বা শোষণ বেশি হবে, যার কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বেশি হবে। পরবর্তী যেটা আছে, পাতার কোষে প্রচুর মানে অনেক বেশি মানে অনেক অনেক বেশি কি থাকে? ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল থাকে, এবং পাতায় অসংখ্য ছিদ্র থাকে, পত্ররন্ধ্র বা ছিদ্র, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু অসংখ্য ধরনের ছিদ্র আছে, যেটা দিয়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে এবং অক্সিজেন বাইরে বের হয়ে যায়। সো বুঝতে পেরেছো? ম্যাম আপনি এই যে বট গাছটা আঁকাইছেন, ঠিক আছে, হ্যাঁ। এই বট গাছের নিচে দিনের বেলা ঘুমানো যাবে তো? দিনের বট বেলা গাছের নিচে কি দিনের বেলা ঘুমানো যায়? হ্যাঁ যায়, ধরেন অবশ্যই গরম যায়। এই যে লাগলো। অনেকগুলো জায়গা রেখেছে, আপনি চাইলে এখানে ঘুমাইতে পারবেন। আচ্ছা, কিন্তু রাতের বেলা ঘুমানো যাবে না বট গাছের নিচে? এই তো স্যার তো একটা ডিফিকাল্ট কোশ্চেন করে ফেলেছে। স্যার একটা কোশ্চেন করলো যে এই যে বট গাছ, তার নিচে দিনের বেলা ঘুমানো যাবে, অনেকগুলো জায়গা আমাদের স্পেস ফাঁকা আছে, রাতের বেলা তো স্পেস ফাঁকা থাকবে, তাহলে ঘুমানো যাবে কি যাবে না? এটা কি অ্যানসার কি তোমরা দিতে পারবা? আচ্ছা, তাহলে এই স্যার আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা আমি আমার স্টুডেন্ট আপাতত করলাম, ঠিক যে আছে, দেখা যাক। গাছের নিচে রাতের বেলা ঘুমানো যাবে কিনা। কোশ্চেনটা কি তাহলে? দেখি সবাই কি রেসপন্স করে। অবশ্যই অবশ্যই এই নোটটা ডাউন করো এবং এটা লিখে রাখো। এটার উপরে যে কোশ্চেন অ্যানসার করতে পারবে তার উপর আমি খুবই খুশি হব, কারণ এই কোশ্চেনটা স্যার আমাকে করেছে। ইয়েস, answer no, because ghost will kidnap our Antos sir. Very good answer, appreciable. Okay, ম্যাম ঘুমানো যাবে না। ম্যাম কুইজ আছে, কুইজ নাই। আচ্ছা, আরাফুল বলেছে ঘুমানো যাবে না। হাই আরাফুল, কি অবস্থা, কেমন আছো? তোমাকে অনেকক্ষণ পরে পেলাম ক্লাসে। যাই হোক, নোট ডাউন করা শেষ? ইফ ইটস ডান, তাহলে আমরা একটু পরবর্তী মুভ করি। একটু জানো তো বাবা যে নোট ডাউন করা শেষ কিনা? যাবে না, কেন যাবে না? কারণ কি যাবে না? তার কারণ কি? ইয়েস মিস, ঘুমানো যাবে। আচ্ছা, আমাদের ঠিকানা ভূমি বলেছে ঘুমানো যাবে, লাবিবা বলেছে নোট ডান। ঠিক আছে, নোট ডান। এই কোশ্চেন অ্যানসারটা আমরা পরবর্তীতে ফিরে আসছি, স্যারের সাথে একটু তর্ক করতে হবে। দেখো কে জিত, আমি না স্যার। এখন দেখো, এই যে আমরা পড়ছি সালোক সংশ্লেষণ, এত কিছু, এত বিক্রিয়া হচ্ছে, এখানে এত উপাদান কাজে লাগতেছে, এখান থেকে কি উৎপাদন হচ্ছে? গ্লুকোজ উৎপাদন হচ্ছে। কিন্তু এটা কিন্তু দুইটা স্টেপ আছে। কয়টা? দুইটা। ঠিক আছে, কি কি দেখবো না? দেখতে হবে তো, না দেখলে হবে না। তাহলে দেখো, এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, তার দুইটা ধাপ আছে। কয়টা ধাপ? দুইটা। একটা কি
সূর্যের আলোতে ঘটে একটা। কোথায়? সূর্যের আলোতে, মানে দিনের বেলায়। এই যে সূর্যটা, তার আলো পড়লে একটা ঘটবে। আর একটা কি দেখো, আলোক নিরপেক্ষ পর্যায়, মানে অন্ধকার পর্যায়। যে এই যে দেখো এখানে কিন্তু কোনো সূর্য নাই, আছে? নাই। তাহলে কি? রাতের বেলা। রাতের বেলা। এখন এই দিনের বেলা বা সূর্যের আলোতে সেই পর্যায়কে বলছে কি? আলোক পর্যায়। নামগুলো একটু মনে রাখবো। আলোক পর্যায়। এখানে কি হয়? সূর্যালোক উপস্থিতিতে, কি সূর্যের আলোর উপস্থিতিতে পানি ভেঙে অক্সিজেন উৎপন্ন করে। কি করছে? সূর্যের আলো, আলোর সাথে আলোটা যখন আসবে পানিটা ভাঙবে। কি করবে? H2O। এটা কি করে ভাঙবে? H2O মানে কি? আমরা জানি হাইড্রোজেন। আচ্ছা আচ্ছা, আমরা এখানে লিখি যে হাইড্রোজেনের সাথে আমরা জানি দুইটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন আছে। মিশানো সম্ভব না। আচ্ছা, হাইড্রোজেন, এই যে বন্ডটা, এই যে পানি H2O, এটা ভেঙে যাবে। এই বন্ডটা ভেঙে যে অক্সিজেনটা আলাদা হয়ে যাবে। কিসের উপস্থিতিতে? সূর্যের আলোর উপস্থিতিতে এটা ভেঙে যাবে এবং এটিপিও শক্তি উৎপন্ন করে। এটা তোমরা শোষণ যে চ্যাপ্টারটা ছিল এখানে পড়েছো, তো আমরা এটা বাদ দিলাম। আমরা জাস্ট এটা পড়লাম যে সূর্যের আলোটা ভেঙে পানি উৎপন্ন করবে। এরপরে যে আলোক নিরপেক্ষ, মানে যেখানে আলো থাকবে না। রাতের বেলায় কি হবে? রাতের বেলায় আলোর সরাসরি দরকার পড়ে না। সালোক সংশ্লেষণ দিনেও হয়, রাতেও হয়, কিন্তু রাতের বেলা আলোর সরাসরি দরকার পড়ে না। এখানে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে গ্লুকোজ তৈরি হয়। কি ব্যবহার করে? কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে গ্লুকোজ তৈরি হয়। তো ক নম্বরে যদি প্রশ্নটা আসে যে আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে গ্লুকোজ কিভাবে তৈরি হয়, জাস্ট এটা অ্যান্সার হবে যে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে গ্লুকোজ তৈরি হয়। বুঝতে পেরেছো? ওকে, নোট ডান। Any question? Any queries? আচ্ছা, আমাদের একটা কোশ্চেন এসে যাবে না, কারণ তখন গাছ অক্সিজেন নিবে আর আমি নিব, মারামারি লাগবে। তাই কি? বায়ুতে অনেক অক্সিজেন, বায়ুতে অক্সিজেন পরিমাণ কতটুকু? প্রায় 21%। বায়ুতে অক্সিজেন আছে 21%। এর মাঝখানে তুমি আর অক্সিজেন কি, তুমি আর গাছ কি একটা অক্সিজেনে মারামারি করবা? অনেক বেশি তো। হচ্ছে 7:40 বাজে, বুঝছেন? আমরা চ্যাপ্টার শেষ না করি, কারণ 3টা লেকচার আছে এর উপরে। শেষ? আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। আমরা বাদ দেন, লাস্টে রাত ছাড়া আবার কি পড়াবেন? আচ্ছা, তো এই যে যেটা পড়ছিলাম আমরা, যে আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়, এর মাঝখানে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, নোট ডান। ওকে, ভেরি গুড। ম্যাম ঘুমানো যাবে না। আচ্ছা ঠিক আছে, ঘুমানো যাবে না। তো আমরা দেখি স্যার আসলে কোশ্চেনটা করেছিল যে ঘুমানো যাবে কি যাবে না বটগাছটা দেখে। তো বটগাছটা এখানে উধাও, তাই না? তাহলে আমরা কি করি? বটগাছকে আবার আঁকাইতে হবে। আহারে কি ঝামেলা। দেখো বটগাছটা আবার আঁকায় আসো আমরা। একটু বড় করে আঁকান ম্যাডাম, বেশি আচ্ছা। জায়গা লাগবে। অন্তর স্যার তো ঘুমাবে, মানে বেশি জায়গা লাগবে। আসো আমরা বড় করে আঁকাই। এর ধর একটা বটগাছ, বট গাছের কি দিলাম? ছায়াতল, তাই না? তাই বলে রমনার বটমূল কিন্তু এটা না। আমরা কিন্তু এখানে পহেলা বৈশাখ পালন করবো না, এটা রমনার বটমূল না। এখানে কি করব আমরা? এটা একটা বট গাছ। বট গাছের পাতা কেমন হয়? সবুজ হয়। এখানে ধরো একজন এখানে ঘুমন্ত অবস্থায় আছে। ওকে, ডান। তাহলে ঠিক আছে, এখন স্যারের কোশ্চেন আনসার ঠিক যে আসলে রাতের বেলা কি ঘুমানো যাবে? দিনের বেলা তো ঘুমাচ্ছে, সমস্যা নেই। রাতের বেলা এখানে কি পর্যায়টা ঘটবে? আসলে রাতের বেলা চাইলে ঘুমানো যাবে, কিন্তু এখানে কিছু রিস্ক আছে। কি আছে? আসলে তুমি যদি চাও তাহলে ঘুমাতে পারবে। তাহলে লিখি যে রিস্ক গুলো কি কি। তোমরা ঘুমানো যাবে, অ্যান্সারটা যদি দেই ঘুমানো যাবে, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে ঘুমানোর জন্য। ফ্যাক্টর গুলা কি কি? এখানে কি কি হতে পারে? এক, আমরা কি জানি? রাতের বেলায় যখন দেখো রাতের বেলা কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাই অক্সাইড ভেঙে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। কিন্তু যেহেতু আলো নাই, আলো না থাকার জন্য পানিটা ভেঙে অক্সিজেন তৈরি হতে পারে না। তার মানে কি? অক্সিজেনের সংকট হতে পারে। কি হবে? অক্সিজেন
কমে যেতে পারে। কমে যেতে পারে। 2 কি হতে পারে? অক্সিজেন যদি কমে যায়, এই যে বট গাছ থেকে যদি অক্সিজেন প্রডিউস না করে, তুমি যখন শ্বাস নিবে সেখানে কার্বন ডাই অক্সাইডের আধিক্য বেড়ে যাবে। কি বেড়ে যাবে? কার্বন ডাই অক্সাইডের আধিক্য বেড়ে যাবে। আধিক্যটা বেড়ে যাবে। এখন দেখো, অক্সিজেন কমে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, এর ফলে কি হতে পারে? তুমি 2 মিনিট পর্যন্ত নিঃশ্বাস খুব মতো, শ্বাস প্রশ্বাস খুব ভালো মতো নিতে পারলে, 5 মিনিট পর্যন্ত নিতে পারলে, 1 ঘন্টা পরে কি হতে পারে? 1 ঘন্টা পরে ধরো অক্সিজেন যেটা ছিল, অক্সিজেনটা নাই, তখন কি হবে? তখন অন্তঃস্রাব মারা যাবে। ঘুমোতে ঠিকই পেরেছে, ঘুমোতে পেরেছে, কিন্তু সাথে সাথে আরেকটা বেনিফিট হয়েছে যে অন্তঃস্রাব মারা যেতে পারে। তাহলে কোশ্চেন অ্যান্সারটা কি বুঝতে পেরেছো? যে হ্যাঁ, সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়া, সেখানে রাতের বেলায় অক্সিজেন উৎপাদন করে না। অক্সিজেন যেহেতু উৎপাদন করছে না, এটার জন্য অক্সিজেন ডিফিসিয়েন্সি হতে পারে এবং কার্বন ডাই অক্সাইডের আধিক্যটা বেড়ে যাবে ওই বায়ুতে। এরপরে যদি ঘুমানো যাবে, কিন্তু তার ফলাফল ভালো হবে না, মরেও যেতে পারে। ওকে, তাহলে দেখি আন্তঃ স্যার আসলে কি চাচ্ছে। আন্তঃ স্যার কি ঘুমাবে না? না না, দেখি আমি চিন্তা ভাবনা করে। ওকে, প্রথমত একটা বিষয় দেখলাম, এই কমেন্টসটা করার পরে তোমরা অনেকেই কমেন্টস করছো, মানে বোঝাই যায় যে তুমি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা এবং চ্যাট জিপিটি থেকে তুমি রিপ্লাই নিছো। ঠিক আছে, দেখো চ্যাট জিপিটি অনেকেই আছো যারা চ্যাট জিপিটি ইউজ করে তোমাদের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলাই অ্যান্সার করো। ঠিক আছে, খাতা দেখার সময় কিন্তু আমরা খাতা দেখলেই বুঝি যে তুমি চ্যাট জিপিটি দেখে লিখছো নাকি তুমি নিজে চেষ্টা করে লিখছো। অ্যান্ড যে চ্যাট জিপিটি দেখে লেখে তার মার্কস কোনো সময় ভালো আমরা দেই না, বোঝা যায় যে কোনটা চ্যাট জিপিটি দিয়ে লেখা। এখানে অনেকজন কমেন্টস করছে যে মানে বুঝো ভাষাও দেখা যাইতেছে, আপনি রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে পারবেন না, মশা বিচ্ছু সাপ থাকতে পারে, দিনের বেলা ঘুমানোই শ্রেয়। মানে বুঝাই তো যায়, এটা দেখলেই তো হয় বোঝা যায়। তোমার চাইতে তো আমাদের বয়স বেশি, ঠিক না? তো আমরা বুঝবো না? আসো, ব্যাপারটা হচ্ছে আমি একটু যদি বলি, এখানে একটা পয়েন্ট ছিল আলোক পর্যায়। তার মানে কি, এই পর্যায়ে আলোটা অপরিহার্য একটা বিষয়, ঠিক না? আর এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, অন্ধকার পর্যায়, যেখানে আলো কি না, অপরিহার্য না। ওকে, অপরিহার্য না। এখন তোমরা যখন বিক্রিয়াটা দেখছিলা, সেই বিক্রিয়াটা হয়তো খেয়াল করছো, আমার বিক্রিয়াগুলো যখন করে উপাদানগুলো কি কি লাগে? কার্বন ডাই অক্সাইড লাগে, পানি লাগে, ক্লোরোফিল লাগে। তার মানে কি, এই আলোক পর্যায়ে বলো আর আলোক নিরপেক্ষ পর্যায়ে বলো, দুই প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু H2O এইটা কিন্তু আছে, ঠিক না? এখন এই যে H2O আছে, এই আলোক পর্যায়ের ক্ষেত্রে এই H2O ভেঙে যায়। ঠিক আছে, ভেঙে কি করে? পানি ভেঙে অক্সিজেন উৎপন্ন করে। সেই অক্সিজেনটাকেই আমি নিঃশ্বাস হিসেবে গ্রহণ করতেছি, বেঁচে থাকতেছি। কিন্তু যখন অন্ধকার পর্যায়ে আসে, অন্ধকার পর্যায়ে এই পানিটা আর কি হয় না, ভাঙে না। পানি যেহেতু ভাঙে না, তার মানে পানি না ভাঙার রিজনটা কি? পানি না ভাঙলে অর্থাৎ সেখানে অক্সিজেন উৎপন্ন হয় না, এইটাই মেন রিজন। মেন রিজনটা কি? তাইলে আলোক পর্যায়ের ক্ষেত্রে এই আলোর উপস্থিতিতে যখন বিক্রিয়াটা হয়, সেইখানে যে পানি বিক্রিয়ায় অংশগ্রহণ করে, পানি ভেঙে অক্সিজেন উৎপন্ন করে, যেটা আমরা গ্রহণ করে থাকি। কিন্তু অন্ধকার পর্যায়ের ক্ষেত্রে যতই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে থাকুক, কিন্তু যে পানি থাকে সেই পানিটা ভাঙে না। যেহেতু পানি ভাঙে না, সেহেতু সেখানে কোনো অক্সিজেন উৎপন্ন হয় না। এবং অক্সিজেন উৎপন্ন না হলে কি হয়? স্বাভাবিক ব্যাপার, আমার শ্বাস নিতে কষ্ট হবে। এন্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গাছ কই? আচ্ছা, এই যে গাছ, তো গাছটা যেহেতু বট গাছ আঁকাইছে তোমাদের ম্যাম, এখন বট গাছ কিন্তু একটা হিউজ জায়গা। আরেকটা প্রক্রিয়া আছে এর পাশাপাশি, যেটার নাম হচ্ছে শ্বসন। ঠিক আছে, ওই প্রক্রিয়া কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড গুলা তোমার গাছের নিচে জমা হইতে থাকে। কি হইতে থাকে? জমা হইতে থাকে। মনে করো ওই জায়গাতে কোনো বাতাস নাই, ঠিক আছে, তখন এই কার্বন ডাই অক্সাইড গুলো কি হয়? দূরে সরে যেতে পারে না। ঠিক আছে, বাতাস স্থির। যেহেতু কার্বন ডাই অক্সাইড ঠিক উৎপন্ন হচ্ছে শোষণ প্রক্রিয়ায়, সেই কার্বন ডাই অক্সাইড গুলোতে এই গাছের ঠিক এই যে ঝাপ অবস্থা, তার নিচে জমা হইতে থাকে। তাহলে কি হইলো? অক্সিজেন তো উৎপন্ন করলোই না, অথচ মানে বিপরীতভাবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ায় দিছে। এবং অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, এর অর্থ কি? সেখানে অক্সিজেনের স্বল্পতা দেখা দিবে। এবং এই জন্যই পরীক্ষায় আসে যে কেন রাতের বেলায় বড় গাছের নিচে ঘুমাতে হয় না। তাইলে কি বুঝলাম? যে রাতের বেলায় বড় গাছের নিচে ঘুমানো যাবে না।
তো ওকে, তোমাদের ক্লাস থেকে এটা আমিও শিখলাম ইনশাল্লাহ। যদিও আমি কোনোদিন বট গাছের নিচে ঘুমাই নাই, তবে আজকে ডিসিশন নিলাম এরপরে আর কখনোই, মানে যদি সুযোগও হয় তারপরেও কোনো বট গাছের নিচে কি করবো না, ঘুমাবো না। এবং তোমরা যারা আছো তারাও কোনো রকম বট গাছের নিচে কখনোই ঘুমানোর চেষ্টা করবে না। ভূতের ভয় নাই, বাট মারা যাওয়ার ভয় আছে। ওকে, এবার আমার আরেকটা কোশ্চেন মুক্তি ম্যামের কাছে, আশা করবো এটা অ্যান্সার ম্যামই দিবে। সেটা হচ্ছে, মুক্তি ম্যাম একটা কোশ্চেন করছেন আপনি, যে গাছের যে সবুজ অংশ, এই সবুজ অংশটাই আপনার সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাইলে আমি যদি আপনাকে, আপনি ম্যাপল লিফ চিনেন? হ্যাঁ। আচ্ছা, ম্যাপল লিফের কালার কি? এটা হচ্ছে গোল্ডেন প্লাস হচ্ছে রেডিশ টাইপের। ওকে, ম্যাপল লিফ যেটা আছে সেটার কালার হইতেছে গোল্ডেন কালার। গোল্ডেন রেডিশ। ওকে, আপনি নিজেই বলছেন। হ্যাঁ, সবুজ না আর কি। ওই তো সবুজ নাই। হ্যাঁ, তাহলে ও বাঁচে কেমনে? ও শিট। দেখা যাক, এটা কিন্তু কোশ্চেন। দেখি কি বলে? স্যার একটা কোশ্চেন করে ফেলেছে। যাই হোক, স্যার কিন্তু অনেক সুন্দর অ্যানসার দিয়ে ফেলেছে এর আগের কোশ্চেনটার, এবং স্যার কি নিজেকে ডিফেন্ড করেছে, না সে মারা যাবে না, সে ঘুমাবেও না, মারাও যাবে। যাই হোক, তো স্যার যেহেতু নিজেকে ডিফেন্ড করলো এবং স্যার কি জিতে গিয়েছে, হি ইজ দ্য উইনার, তো আমাকে একটু জিততে হবে না? আমরা যেহেতু উইন উইন ম্যাচ খেলছি, তাহলে দেখো আমরা কি করলাম। এই যে আমরা ছিলাম এখানে, এখানে প্রশ্নটা ছিল কি, প্রশ্নটা ছিল আমাদের যে সবুজ অংশ, সবুজ অংশ মানে উদ্ভিদের সবুজ অংশ কি করছে, খাদ্য তৈরি প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে বা সালোক সংশ্লেষণ ঘটাচ্ছে। স্যার আমাকে কোশ্চেন করেছে, দ্য কোশ্চেন ইজ, যে উদ্ভিদের কালার গুলো সবুজ না, কি না, সবুজ নয়, তাদের ক্ষেত্রে কি ঘটবে? তাহলে কি তাদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণ হবে না? কি বলতো, আসলে অ্যান্সারটা কি হতে পারে? যদি সবুজ না হয় তাহলে তো মরে যাবে। কিন্তু আমরা তো দেখি যে অনেক গাছ আছে যেগুলো রং সবুজ, যেমন একটা গাছ তোমরা চিনো যে লতানো একটা গাছ আছে যেটাকে বলে স্বর্ণলতা বা গ্রামের ভাষায় বলে আলোক লতা, সেটা রং কি, হলুদ রং, সে তো বেঁচে আছে। তাকে কি অন্য কেউ কি খাবার দিচ্ছে? না, দিচ্ছে না, তার নিজের খাদ্যটা সে নিজেই কিন্তু প্রস্তুত করছে। তাহলে এখানে একটা ফ্যাক্টর আছে, কি ফ্যাক্টর? আমি একটু বলতে চাই যে দেখো, আমরা জানি কি ক্লোরোফিল সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। আসলে প্রত্যেকটা উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল আছে, সেটা হোক সবুজ, নীল, বেগুনি, হলুদ, লাল। কি আছে? ক্লোরোফিল কোথায় আছে? কোষের ভেতরে ক্লোরোফিল আছে। কোষের ভেতরে কি থাকে? ক্লোরোফিল থাকে, কম আর বেশি। ক্লোরোফিল থাকে। কিন্তু কি হয়, আমরা যখন অন্য রঙের গাছ দেখি, সেই অন্য রঙের গাছের মধ্যে ক্রোমোপ্লাস্ট নামে একটা উপাদান থাকে। এই উপাদানটা কখনো জ্যান্থোফিল হয়, কখনো ক্যারোটিন হয়, মানে অনেকগুলো কালার হতে পারে। কিন্তু ওই কালারগুলো পিগমেন্ট এতই বেশি, কি বেশি? পিগমেন্ট। আমরা নতুন কিছু শব্দ শুনি, পিগমেন্ট। পিগমেন্ট এতই বেশি যে এই ক্লোরোফিলটাকে আমরা বাইরে থেকে দেখতে পাই না। কোষের মধ্যে আছে কিন্তু বাইরে থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে কোষের মধ্যে আছে যে ক্লোরোফিলটা, সেটা কিন্তু ঠিকই তার কাজ করে যাচ্ছে বিহাইন্ড দ্য সেন্স, মানে সে ভেতরে থেকে তার নিজের কাজ করে ফেলছে, আমরা বাইরে থেকে বুঝতে পারছি না। তো তার মানে সহজ কথা হচ্ছে যে হ্যাঁ, গাছের রং যেই কালারই হোক না কেন, তার ভেতরে ক্লোরোফিল থাকে, সবুজ মানে অংশটা কোষের ভেতরে থাকে এবং সে নিজের কাজটা নিজে করতে পারে। স্যার, আপনি কি আমার অ্যানসারটা বুঝতে পেরেছেন? জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে, স্যার যেহেতু বুঝতে পেরেছে, তো আর কোনো কোশ্চেন কি আছে? চলো, স্যার আসলে আমাকে অনেকগুলো কোশ্চেন করে ফেলতেছে, আমার কষ্টটা বেশি হচ্ছে। আমি তোদের পড়াচ্ছি, স্যারকে পড়াচ্ছি, আবার স্যার উল্টো আমাকে কাউন্টার অ্যাটাক দিচ্ছে। অনেক কোশ্চেন আছে কিনা দেখেন তো। বলো তো, তোমাদের কি এরকম কোনো কোশ্চেন আছে সালোক সংশ্লেষণ বা উদ্ভিদ নিয়ে? দেখি আমি আর স্যার বলতে পারি কিনা। কোশ্চেন করবেন আমাকে যে হচ্ছে, তাহলে এবার আমি একটা কোশ্চেন করি স্যার, যে আসলে যেখানে বড়, ঠিক আছে, দেখো এটা বন্ধ তো, এর কোশ্চেন আছে। ওকে, বলো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? দেখি কি কারো কোনো কোশ্চেন আছে কিনা। আফিয়া বলেছে, স্যার আজকে আমি চ্যাট জিপিটি দেখে লিখেছি, অন্যদিন লিখিনি। আই এম সরি। ইটস অলরাইট, ইটস অলরাইট। এই যে তুমি যে বুঝতে পেরেছো, এটাই সবথেকে বড় কথা। দেখো, আল্লাহ তাআলা যখন আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ কিন্তু জানে আমরা ভুল করব, বারবার ভুল করব, আমরা সেটা করি, বারবার ভুল করছি, অন্যায় করছি, কিন্তু নিজের ভুলটা যে বুঝতে পেরে তওবা করছি, সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা।
সেই জায়গা থেকে যখন তোমরা বুঝতে পারছো এবং পরবর্তী সময় তখন যেটা না করবে সেটা তোমার জন্য ভালো, আমাদের জন্য অবশ্যই ভালো। বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? তাহলে চলো আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমরা জানি সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা খাদ্য উৎপাদন করে, কি করছে? খাদ্য উৎপাদন করছে। কিন্তু যেখানে আইসল্যান্ড অনেক বড় স্নোফল, তো কোথায়? আইসল্যান্ড, এখানে তো অনেক বরফ হয়। এই জায়গাতে সচরাচর গাছ দেখা যায় না, কেন? কারণ কি এটার? আইসল্যান্ডে কি হচ্ছে? গাছগুলো দেখা যায় না, গাছ নাই, শুধু বরফ দেখা যায়। এটা কি কোনোভাবে সালোক সংশ্লেষণের সাথে জড়িত? স্যার কি বলতে পারবে এটা? কি মনে হয় তোমাদের? সাসপেন্স। তো ঠিক আছে, আমরা স্যারকে তাহলে কোশ্চেনটা করলাম যে স্যার আইসল্যান্ডে যেখানে অনেক বেশি বরফ সেখানে কেন গাছ দেখা যাচ্ছে না? এটা ম্যাডাম বেশি কঠিন হয়ে গেছে কোশ্চেন। কোশ্চেন হোক, সমস্যা নাই, কঠিন আমি জানি আপনি জিতে যাবেন, এটা আমরা বিশ্বাস করি আপনি পারবেন ইনশাআল্লাহ। এটা বেশি কঠিন হয়ে গেল। আচ্ছা, কোশ্চেনটা হইতেছে যে আইসল্যান্ডে গাছ নাই কেন? আচ্ছা, মূলত আইসল্যান্ড, আইস মানেই তো বরফ, ঠিক না? তো আইসল্যান্ডে কোনো গাছ সাধারণত হয় না। এখন কেন হয় না? ওকে, এবং এটা সালোক সংশ্লেষণের সাথে জড়িত। ওকে, ঠিক আছে। একটা ব্যাপার তুমি চিন্তা করো, সেটা হচ্ছে যে আমরা সাধারণত তুমি যে কোনো বিষয় চিন্তা করো, প্রত্যেকটা জিনিসে একটা অপটিমাম ব্যাপার স্যাপার থাকে। ধরো মানুষের গ্রোথের একটা টাইম থাকে, সবকিছু। আচ্ছা, এইখানে এই যে সালোক সংশ্লেষণটা হয়, এই সালোক সংশ্লেষণ হওয়ার জন্যে আমি একটু দেখাই, সালোক সংশ্লেষণটা হওয়ার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার দরকার। কি দরকার? একটা নির্দিষ্ট টেম্পারেচার দরকার। তুমি যখন পড়াশোনা করবা তোমাদের কিন্তু সৃজনশীল আসে, ঠিক না? তো সৃজনশীলটাকে চিন্তা করতে হবে এভাবে ডিপলি। শুধু বইয়ের মানে জাস্ট পড়লাম তাহলে কখনো তুমি অ্যান্সার করতে পারবে না, ডিপলি চিন্তা করতে হবে। তো এই সালোক সংশ্লেষণটা যখন হয়, সালোক সংশ্লেষণ হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার দরকার হয়, যেটাকে বলা হয়ে থাকে অপটিমাম টেম্পারেচার। অপটিমাম বলতে বোঝায় অ্যাকচুয়ালি ধরো প্রয়োজনীয় যতটুকু দরকার, ঠিক আছে? অপটিমাম টেম্পারেচার। এই অপটিমাম টেম্পারেচার দরকার সালোক সংশ্লেষণের জন্য 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। যদি তুমি যেই জায়গার কথা বলতেছো সেই জায়গাটাতে তুমি গাছ জন্মাতে চাও বা গাছ করতে চাও, তাইলে সেইখানের তাপমাত্রা রাখতে হবে 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। কথা হচ্ছে স্যার তাইলে 22 ডিগ্রির নিচে বা 35 ডিগ্রির উপরে কি সেই জায়গা থেকে গাছ হয় না? আমাদের দেশের টেম্পারেচার এখন 38-40 ডিগ্রির কাছাকাছি চলে গেছে, হয়। কিন্তু কিছু ফ্যাক্টর থাকে। ফ্যাক্টরটা হচ্ছে যদি এই টেম্পারেচার রেঞ্জের মধ্যে তুমি রাখতে পারো তাহলে এই জায়গাটাতে গাছ সবচাইতে ভালো জন্মাবে, বড় হবে। আর যদি কোনো সময় 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে যায় টেম্পারেচার, অথবা 45 ডিগ্রি সেন্টিগ্রেড এর উপরে চলে যায়, কোনোভাবে 0 ডিগ্রি, যে জায়গাতে টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এবং 45 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে, সেই জায়গাগুলাতে কি হয় না? চিন্তা করো, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে মানে কি? বরফাচ্ছন্ন। তার মানে কি ওই জায়গাতে তুমি সূর্যের আলো পাবা না, ওই জায়গাতে কি পাবা না? সূর্যের আলো পাবা না। এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে আসার কারণে তুমি সূর্যের আলো পাবা না জন্য, এবং সূর্যের আলো না থাকলে কি হবে না? ওই যে বললাম, রান্না করার জন্য কি লাগবে? তাপ লাগবে, হিট দেওয়া লাগবে। ও গাছ রান্নাও করতে পারবে না, খাবার দাবারও হবে না, সালোক সংশ্লেষণ হবে না। তাইলে 45 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলে কি হবে? টেম্পারেচার যখন উপরে চলে যায় 45 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে, ওই জায়গাতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হওয়ার জন্য তুমি যে ক্লোরোফিলের কথা বলছো বা রাসায়নিক বিক্রিয়াটার কথা বলছো, এই বিক্রিয়াটার ক্ষেত্রে আরো কিছু ফ্যাক্টর কাজ করে, যেগুলো হচ্ছে এনজাইম ফ্যাক্টর। যেগুলো হচ্ছে এনজাইম ফ্যাক্টর। এন্ড যখন তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে যায়, তখন এই এনজাইম ফ্যাক্টরগুলা আর ঠিক মতো কাজ করে না। এখন আইসল্যান্ড মানেই তো বরফ, তাহলে ওই জায়গাতে তো স্বাভাবিক ব্যাপার, সূর্যের আলোই যাবে না, তো ওই জায়গায় গাছ হবে কেমনে? তাহলে আমি কি হলাম? জিতে গেলাম। তাহলে আমার পয়েন্ট 2, আপনার পয়েন্ট 1, তাহলে আমি কিন্তু উইনার ম্যাডাম, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আসলে আমরা তো এখানে স্যারকে হারানোর জন্য আসি না, আমরা সবাই স্যারকে অনেক বেশি পছন্দ করি, আমরা জানি স্যার অনেক বেশি নলেজেবল। আসলে আজকে আমরা এসেছি স্যারের কাছে শেখার জন্য।
এই যে স্যার যে নতুন নতুন তথ্যগুলো আমাদের দিচ্ছে আমরা কিন্তু জানতাম না এগুলো। তো এই যে স্যার সুন্দর একটা কথা বলেছে, অনেক কিছু এক্সপ্লেন করেছে এবং বারবার স্যার উল্লেখ করেছে কি রান্না রান্না রান্নাঘর রান্নাঘর। তো এটা আসলে সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়া সেটা একটা রান্নার প্রক্রিয়া। তো তোমাদের যদি কোশ্চেন আসে যে উদ্ভিদের কোন প্রক্রিয়াটি রান্নার সাথে জড়িত বা রান্নার সাথে কম্পেয়ার করা যায়, সেটা কি হবে? অবশ্যই সালোক সংশ্লেষণ, তাই না? খুব সহজ অ্যান্সার। কিন্তু স্যার দেখাটা ভুল করে ফেলেছে, স্যার বারবার আলো 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 করে ফেলেছে, তাই না? এখন স্যারকে একটা আলো নিয়ে আবার একটা কোশ্চেন করে ফেলি, সেটা কি? আলোর মধ্যে আমরা কি জানি যে সূর্যের যে আলো তার মধ্যে রং থাকে কয়টা? আচ্ছা আমরা নতুন সুন্দর একটা পেজে যাই যেখানে লেখা কম, আমরা অনেক বেশি লিখতে পারবো। আচ্ছা আমরা কি জানি সূর্যের আলোর মধ্যে রং থাকে কতগুলা? 7টা। কি কি রং থাকে? সূর্যের ধরো আলো, এখানে যদি একটা সূর্য থাকে সেই আলোতে 7টা রং থাকে। কি কি? বেনি সহ কলা, বেগুনি, নীল, হাবিজাবি, অনেক কালো। এখন একটা সবুজ গাছ, কি গাছ? সবুজ গাছ। এই যে একটা সবুজ গাছ, এই গাছটা কোন আলোতে তাহলে সালোক সংশ্লেষণটা বেশি হবে এবং কোন আলোতে সালোক সংশ্লেষণটা একদমই হবে না? কোন আইডিয়া আছে? কি বলো, আইডিয়া কি আছে তোমাদের? দেখি স্যারের আইডিয়া আছে কিনা। আমাদের কোশ্চেনটা তাহলে কোন আলোয় সালোক সংশ্লেষণ একদমই হবে না, কোন আলোই হবে না, আলোতে হবে না, এবং কোন আলোয় বেশি হবে। স্যার ঠিক আছে, আমরা আবার স্যারকে কোশ্চেনটা করি, দেখি স্যার কি অ্যানসার দেন। ম্যাম আপনি শুধু কঠিন কঠিন কোশ্চেন দিচ্ছেন, ঠিক আছে? এত কঠিন কঠিন কোশ্চেন আমি তো আমি জানি, আমার তো আপনার থেকে নতুন কিছু শিখতে হবে, এই জন্য কঠিন প্রশ্ন। আচ্ছা কোন আলোতে সালোক সংশ্লেষণ হবে না আর কোন আলোতে বেশি হবে? হ্যাঁ ওকে ঠিক আছে। মূলত এই ব্যাপারটা আসছে তোমার হচ্ছে, তুমি যদি চিন্তা করো আমরা মূলত যেটাকে সাদা বলি, যে রংটা আমরা বলি সাদা, আসলে ওটা কিন্তু সাদা না, ওইটা হচ্ছে 7টা রঙের সমষ্টি। কয়টা রঙের সমষ্টি? 7টা রঙের সমষ্টি। এখন এখানে আরো কিছু বিষয় আছে যে জিনিসগুলো তোমাদের ক্লাসে মানে এই ক্লাস 6 এর জন্য তুমি বুঝতে গেলে জ্ঞান বাঁধে যাবে তোমার মাথার মধ্যে, এটা দরকার নেই। তুমি আপাতত এইটুকু বুঝো, মনে রাখবা যেই কালারের গাছ ওই আলোতে তার সালোক সংশ্লেষণ হবে না। অর্থাৎ ম্যাম যেহেতু বলছে সবুজ গাছ, ঠিক আছে, তার মানে তুমি যদি সবুজ গাছকে যদি তুমি সবুজ আলোতে রাখো, সবুজ গাছকে তুমি যদি সবুজ আলোতেই রাখো, গাছটাও সবুজ এবং ওকে তুমি ধরো যে একটা রুমের মধ্যে মানে গ্রিন লাইট দিয়ে রাখছো, তাইলে ওর সালোক সংশ্লেষণ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কথা ক্লিয়ার? সবুজ গাছ সবুজ আলোতে, লাল গাছ লাল আলোতে, গাছের যেই কালার যদি তুমি সেই কালারের আলোতেই রাখো তাহলে সেখানে কোনো সালোক সংশ্লেষণ হবে না। এখন যদি ম্যাম একটা কোশ্চেন করছিল যে কোন আলোতে সবচেয়ে বেশি হয়, ঠিক আছে, লাল এবং লাল আলোতে এবং নীল আলোতে, হ্যাঁ লাল এবং নীল এই দুইটা আলোতে সালোক সংশ্লেষণের পরিমাণ সবচাইতে বেশি হয়। তাহলে কি বুঝলাম? সবুজ আলোতে, ম্যাম বুঝতে পারছেন? সবুজ আলোতে ওই সবুজ সংশ্লেষণ হবে না সবুজ গাছের ক্ষেত্রে, অর্থাৎ গাছের যেই কালার আপনি যদি সেই আলোতেই রাখেন তাহলে সালোক সংশ্লেষণ হবে না। এন্ড সবচেয়ে বেশি হবে কোন আলোতে? যদি লাল আলো এবং নীল কালারের আলোতে রাখেন তাহলে তখন সেইটাতে কি হবে? সালোক সংশ্লেষণ সবচাইতে বেশি পরিমাণ হবে। আসেন, তবে আজকের ক্লাসটা আমার কাছে খুবই ভালো লাগছে। অনেকদিন পর অ্যাকচুয়ালি আমার আজকে এই টাইমে ক্লাস ছিল না, তো ম্যামকে বললাম তাইলে দেখি ক্লাস 6 এর সাথে একটু ক্লাস নেওয়া যাক, দেখি কেমন ক্লাস হয়। স্যার থেকে আমরা অনেক বেশি কিছু শিখেছি, এটা আসলে খুবই ভালো, অনেক ডিপার জিনিসপত্র শিখেছি। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের রেসপন্স খুবই ভালো স্যার, তারা খুবই খুশি এই টাইপের ক্লাস পেয়ে। তবে আরেকটা কোশ্চেন আমাদের করেছে একটা স্টুডেন্ট, হচ্ছে এমডি নাহিদ, সে বলেছে মরুভূমিতে গাছ নাই কেন? কিসে মরুভূমিতে কেন গাছ নাই? আমি অ্যানসারটা দেই যেহেতু কোশ্চেনটা আমাকে করেছে। ওকে শিওর। ওকে স্যার কিন্তু 2 আছে, আমি 1 এ ছিলাম। আমি চলে যাই, তো তার আগে একটা জিনিস বলে যাই, সেটা হচ্ছে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, ঠিক আছে, তাইলে তোমরা তোমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ষষ্ঠ শ্রেণী এডু পরিবার, তোমরা সবাই ক্লাস শেষে গ্রুপে জানাইতে ভুলবা না তোমাদের রেসপন্স। এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, তোমার ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, তুমি ডিস্টার্ব ফিল হইতে পারো, তোমার যেই ফিলিংস হোক না কেন তুমি সেটা গ্রুপগুলোতে জানাবা তোমার গ্রুপে যে আমার ভালো লাগছে আজকে ক্লাসটা বা এরকম হলে ভালো হয়। কারণ তোমরা যে রকম ফিডব্যাক দিবা ক্লাস সম্পর্কে সেই অনুযায়ী কিন্তু তোমাদের ক্লাসগুলো অ্যারেঞ্জ করা হবে। সো এরকম ক্লাস যদি আরো পাইতে চাও তাহলে গ্রুপে জানাইতে হবে। এভরিথিং ডিপেন্ডস অন ইউ।
থ্যাংক ইউ, Okay. আসসালামু আলাইকুম। সো থ্যাংক ইউ অন্ত স্যার। স্যার অনেক কষ্ট করেছে আমাদের জন্য, আমাদের পুরো ক্লাসটাতে স্যার অ্যাটেন্ড ছিল, স্যারের মূল্যবান সময় থেকে আমাদের কিছুটা সময় দিয়েছে এবং তার সমুদ্রের সমান যে জ্ঞান থেকে আমাদের সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছে। যাই হোক, কোশ্চেন ছিল একটা, মরুভূমিতে গাছ নাই কেন? আমরা আবার প্রশ্নে চলে যাই। স্যার কি বলেছিল মনে আছে? যে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে, সালোক সংশ্লেষণটা ভালো হবে। এটা বেড়ে সর্বোচ্চ হতে পারে কত, 45 বা 50। এখন চিন্তা করো মরুভূমির তাপমাত্রা কত হয়, একটা মরুভূমির তাপমাত্রা কত হয়, মোর দেন 80 ডিগ্রি সেলসিয়াস। কত হয় সর্বোচ্চ, বেশি হতে পারে কত, 80 ডিগ্রি 70 ডিগ্রি এর মতো জায়গায়। তো যেহেতু টেম্পারেচার সেখানে অনেক বেশি, স্বাভাবিকভাবে সেখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটবে না। আর যদি সালোক সংশ্লেষণ না ঘটে তখন কি হবে, এই যে উদ্ভিদ মারা যাবে। বুঝতে পেরেছো? আর একটা ব্যাপার আছে, মরুভূমিতে পানি নাই, পানি যেটা আছে খুবই কম। তাহলে আমরা কি কি দেখছি, পানিটা কম, টেম্পারেচার বেশি, এই কারণগুলোর জন্যই মরুভূমিতে গাছ জন্মায় না। ঠিক আছে, আমি কি জিততে পেরেছি? যাই হোক, না না, 3-3 সমান সমান। 3-3 স্যার বলছে 3-3 মানে উইন উইন সিচুয়েশন। যাই হোক, ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ও ওয়ান মোর থিং, এইচডব্লিউ লেকচার শিট আপলোড করা আছে, লেকচার শিট আপলোড করা আছে এইচডব্লিউ, এর মধ্যে একটা ড্রয়িং করতে হবে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের উপরে একটা ফিগার আঁকতে হবে। যে যেভাবে পারো ফিগারটা আঁকবা, খুব সুন্দর মতো আঁকবা, হোয়াটসঅ্যাপে দিবা, আমি সেখান থেকে ফিডব্যাক সবাইকে জানাবো। আর হ্যাঁ, এই অধ্যায়টা আমাদের পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট, এর জন্য আমরা অন্তর স্যারকে 1 ঘন্টা সময় নিয়েছি স্যারের কাছ থেকে। বুঝতে পেরেছো সবাই? তো ঠিক আছে, সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। মানে গ্রুপে রিভিউ দিতে ভুলবা না। আর হ্যাঁ, অবশ্যই গ্রুপে রিভিউ দিতে ভুলবো না আজকের ক্লাসটা নিয়ে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম আর আল্লাহ হাফেজ। এডুপোরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।